24 সকালের সংবাদে সঙ্গে আছি আমি কানিজ লাবণী। এবারে বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ ভোর 5:45 দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইউএসজিএস বলছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল মিয়ানমার ভারত সীমান্তের হাখা শহর থেকে 19 কিলোমিটার দূরে। ইউএসজিএস প্রথমে এটির মাত্রা 5.8 বললেও পরে তারা এটি পরিবর্তন করে 6.1 মাত্রা করে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 32.8 কিলোমিটার। ঢাকা সহ চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বান্দরবান, জামালপুর, খুলনা, বাগেরহাট, কুড়িগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প নিয়ে নিউজ 24 এর সাথে টেলিফোনে কথা বলেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ ও ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম। বাংলাদেশের ভূমিকম্প উৎপত্তিস্থল হচ্ছে 5টা। 3টা হচ্ছে মায়ানমার বাংলাদেশ বর্ডারে একটা, আর একটা ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডার, আর একটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। সেটা এই 3টা প্লেট, টেকটনিক প্লেট, এবং আর 2টা হচ্ছে যে টাকি ফল্ট সিলেটের, আর একটা ভূমিকম্প নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, ভূমিকম্পের অনুভূতি চট্টগ্রামে কেমন ছিল আর কোনো ক্ষয়ক্ষতির খবর কি পেয়েছেন আমাদের জানাবেন। চট্টগ্রাম থেকে ভূমিকম্প একটু বেশি অনুভূত হয়েছে, কারণ এখান থেকে খুব কাছে এই ভূমিকম্পটি অনুষ্ঠিত হয়েছে। আমরা যেটি দেখেছি যে মিয়ানমারের হাকা এলাকায়, অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে হাকা এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল, এবং এটি মাটি থেকে 42 কিলোমিটার গভীরে ভোর 5:45 5.8 মাত্রার এই ভূমিকম্পটি রেকর্ড করা হয় বলে জানিয়েছে ইউএসজিএস। আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সঙ্গে, তারা আমাদেরকে বলেছেন এখন পর্যন্ত কোনো রকম কোনো দুর্ঘটনার খবর তারা পাননি। ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর জাহাঙ্গীর আলমের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে কক্সবাজার সহ চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামে যে বড় বড় প্রকল্পগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আরও বেশি যত্নবান হতে হবে এবং সেগুলো যেন ভূমিকম্প সহনীয় হয়। অর্থাৎ ভবিষ্যৎ সিঙ্গাপুরের যে চিন্তা করা হচ্ছে কক্সবাজার কেন্দ্রিক, সেটি ভেস্তে যাবে যদি এখন থেকে সচেতন না হওয়া যায়। আরেকটি বিষয় তিনি বলেছেন যে যেই ভবনগুলো এরই মধ্যে হয়ে গেছে সেগুলো কতটুকু ভূমিকম্প সহনীয়, এবং পুরাতন ভবনগুলোকে ভূমিকম্প সহনীয় করার উদ্যোগ নেওয়ার এখনই সময়, অন্যথায় বড় ধরনের খেসারত দিতে হতে পারে বাংলাদেশের। তিনি যেটি বলছেন যে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি প্লেটের উপর অবস্থান করছে, যেটি ভূমিকম্প প্রবণ এবং যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এই যে ছোট ছোট কম্পন যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বড় ধরনের ভূমিকম্পেরই পূর্বাভাস। তো চট্টগ্রামে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি, তবে মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং ভোরবেলায় মানুষজন ঘর থেকে ছুটে বেরিয়ে যান যখন এই ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্ত হওয়ার জন্য দর্শক, চট্টগ্রাম থেকে ভূমিকম্পের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জায়েদ। এবার অন্যান্য খবরে চলে যাচ্ছি। রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় এক সংবাদকর্মী নিহত হয়েছেন। বুধবার দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় মারা যান নটরডেমের এক শিক্ষার্থী। গাড়ির চাপায় মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। রাজধানীর মতিঝিল, শাপলা চত্বর, গুলিস্তান, ফার্মগেট, উত্তরা সহ অনেক জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। 10 দফা দাবিও জানান শিক্ষার্থীরা। সড়ক অবরুদ্ধ থাকায় স্থবির হয়ে পড়ে সড়কে যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মৌ খন্দকারকে সাথে নিয়ে নাইমাল জিকোর প্রতিবেদন। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শেষ হতে না হতেই নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইমের মৃত্যুর পর আবারও নিরাপদ সড়কের দাবিতে রাজধানী অবরুদ্ধ করে রাখে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। রাজধানীর মতিঝিল, শাপলা চত্বর, গুলিস্তান, ফার্মগেট, উত্তরা সহ গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে অবস্থান নেন তারা।
এই সময় প্রতিটি গাড়ি মোটরসাইকেল আটকে লাইসেন্স চেক করা হয়। অনিয়ম পেলেই পুলিশে ধরিয়ে মামলা করানো হয়। এ সময় নাইমের মৃত্যুর বিচার, শিক্ষার্থীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু সহ 10 দফা দাবি জানান তারা। 2018 সালে একবার সড়ক আন্দোলন হয়েছে, তারপরেও কেন আজ আমার ভাই নাইম মারা গেল? মানুষজন সড়কে নিচে চাপা পড়ে মারা যাচ্ছে। আমরা নিরাপদ সড়ক চাই। এরকম এক একটা ইনসিডেন্ট হয়, আমরা সবাই রাস্তায় নামে, 2 দিন পরে সবাই ভুলে যায়, সরকার আগের অবস্থায় ফিরে যায়। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাজধানী জুড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মনে উঠলি আন্দোলন, কারণটা কি? সাধারণ মানুষের ভোগান্তি, এর জন্য তো সরকারের অবশ্যই দায়িত্বের ভারটা নিতে হবে। কখনো মনে হয় কেউ দেখে না পিছনে কোনো অ্যাম্বুলেন্স আছে কিনা বা এখানে কোনো অসুস্থ রোগী আছে কিনা। নিরাপদ সড়কের দাবিতে যখন আন্দোলন করছেন শিক্ষার্থীরা, ঠিক তখনই রাজধানীর পান্থপথে উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির চাপায় আহসান কবির নামে একজনের মৃত্যু হয়। এছাড়া বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে গাড়ির চাপায় ইউসুফ আলী নামে আরও একজন মারা যান। এদিকে দক্ষিণের মেয়র শিক্ষার্থীদের দাবি যুক্তিযুক্ত উল্লেখ করে বলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বদলি কাজ করানোর অভিযোগ মিললেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে চালক সেই গাড়ি চালানো অবস্থায় ছিল, সেই খুনি, তার সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। গেল 21 দিন ধরে ডিজেলের দাম কমানোর দাবি, বাসে অর্ধেক ভাড়ার দাবি, গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি, আর এখন নিরাপদ সড়কের দাবির নামে সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে, যাতে জিম্মি সাধারণ মানুষ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় পল্টন মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় ডিএসসিসির কথিত গাড়ি চালক রাসেল খানকে আসামি করা হয়েছে। ঘটনার দিনই রাসেলকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলে পুলিশ। আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত গাড়ি চালানোর কথা হারুন গাড়ি না চালিয়ে রাসেলকে দিয়ে পাঠিয়েছে। প্রচলিত আইন, হারুন উপস্থিত না থাকলেও যেহেতু প্রচলিত আইনে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা হারুনকে ইতিমধ্যেই গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। হারুনকে আমরা গ্রেপ্তার করে তাকেও প্রচলিত আইনের আওতায় আনব। এদিকে চাঁদপুরে বাস সিএনজির সংঘর্ষে 3 কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের শিক্ষার্থী উর্মি মজুমদার ও রিফাত হোসেন। আরেকজন হলেন চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র সাদ্দাম হোসেন। তাদের সবার বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9টার দিকে ঢাকাগামী বিআরটিসি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান সাদ্দাম হোসেন ও রিফাত। আহত অবস্থায় 3 জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় উর্মি মজুমদার মারা যায়। শিক্ষার্থীদের অর্ধেক বাস ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বিআরটি-এর বৈঠক। সড়ক পরিবহন সচিব জানিয়েছেন, এই বিষয়ে আগামী 7 দিনের মধ্যে যৌক্তিক প্রস্তাব দেবে মালিক সমিতি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে বিআরটি-এর ভবনের সামনে অবস্থান করা শিক্ষার্থীদের দাবি, আগামী 5 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। ওবায়দুল কাদের জানিয়েছেন, হাফ ভাড়া বিষয়ে সিদ্ধান্ত হতে পারে শনিবার। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। নতুন ভাড়া কার্যকরের পর গণপরিবহনে চলছে বাকবিতণ্ডা। শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে বাস থেকে নামিয়ে দেয়া, দুর্ঘটনায় নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা সহ বিভিন্ন কারণে আবারও প্রতিবাদে মুখর শিক্ষার্থীরা। বিকেলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিবহন মালিক সমিতি, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে বিআরটিএ, যেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। বৈঠক শেষে তিনি জানান, শিক্ষার্থীদের অর্ধেক বাস ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। বেসরকারি বাসের ব্যাপারে আজকের মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই, তবে ওনাদেরকে যেটা সিদ্ধান্ত হচ্ছে সেটা বলছি। বিআরটিসি বাসের ব্যাপারে আমরা বলেছি স্টুডেন্টদের একটা কনসেশন দেওয়া হবে এবং সেটা মাননীয় মন্ত্রী ঘোষণা করে, এবং মালিক সমিতিকে বলেছি তারা একটা প্রস্তাব তাদের পক্ষ থেকে দিবে। বৈঠকের আগে থেকেই বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বৈঠক শেষে তাদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। অনুরোধ করেন বাসায় ফিরে যেতে।
তারা মালিক সমিতির পক্ষ থেকে 7 দিনের মধ্যে আমাদেরকে একটা প্রস্তাবনা দিবে, আমরা সেটা দেখি। সকলগুলোকে সমন্বয় করে ওনারা মিটিং করে মঙ্গলবারের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করে আমাদেরকে না জানায়, সবাইকে নিয়ে এসে এখানে অবস্থান ধর্মঘট করব। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন আগামী শনিবার শিক্ষার্থীদের ভাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। শনিবারে বিআরটিএ আপনাদের সাথে বসবেন। আমি মন্ত্রী হিসাবে বলবো যে বিআরটিসিতে আমি মন্ত্রণালয়ে কথা বলেছি, বিআরটিসি থেকে আমরা এ ব্যাপারে একটা যৌক্তিক ভাড়া ছাত্রদের ব্যাপারে কনসেশনের বিষয়টি আমরা চিন্তা ভাবনা করছি। তো আমি বিআরটিসি একা করলেই তো সমস্যার সমাধান হবে না, এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করছি। তবে এবার আর কোনো আশ্বাসে নয়, অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। কারাগারে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা সরকারের প্রতি এই প্রশ্ন তুলেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আওয়ামী লীগের অনেক নেতাই, এমনকি কোনো মন্ত্রী এমপি চাইলেও বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা হোক, তিনি বেঁচে যাক, এগুলো চাচ্ছেন না। যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব অভিযোগ করেছেন তিনি। রাজধানীর বাইরে সারা দেশেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে যুবদল। তৌহিদ শান্তর প্রতিবেদন। জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা দলের তৃতীয় দিনের কর্মসূচি। এই রক্তক্ষরণ বেগম খালেদা জিয়ার নয়, এই রক্তক্ষরণ হচ্ছে গণতন্ত্রের, এই রক্তক্ষরণ হচ্ছে বাংলাদেশের। যুবদলের কেন্দ্রীয় কমিটি রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, তাদের নেত্রীর সুচিকিৎসায় আওয়ামী লীগের কোনো নেতা নমনীয় হলেও সরকার এখনো কঠোর। তার মন্ত্রীরাও বলে যে হ্যাঁ উচিত, আওয়ামী লীগের এমপিরাও বলে যে এটা মানবিক কারণে দেওয়া উচিত। সারা দেশের মানুষ তো বলছেই, সব পেশার লোক বলছে, ডাক্তার বলছে, উকিল বলছে, বুদ্ধিজীবীরা বলছেন, অধ্যাপকেরা বলছেন, তিনি এটা শুনতে চান না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি রাজনীতি থেকে শুরু নয়, জীবন থেকে এখন তাকে নিশ্চিহ্ন করবার জন্য এই চক্রান্ত করছেন। বন্ধুগণ, একই দাবিতে চট্টগ্রাম মহানগর যুবদল দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার তাকে হত্যার ষড়যন্ত্র করছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বরিশালে যুবদলের 3 ইউনিট আলাদা বিক্ষোভ সমাবেশ করেছে। সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আজকে বিক্ষোভ কর্মসূচি ছিল, আমরা সেই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি শেষ করলাম, পুলিশ আমাদেরকে মিছিল করতে দেয় নাই। ময়মনসিংহ নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদল। সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি না তুলে তার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সংসদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনার জন্য দাঁড়িয়ে দলীয় নেত্রীর প্রসঙ্গ তোলেন বিএনপি নেতা হারুনুর রশিদ। বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিলে দেশের মানুষ আইনমন্ত্রীকে অবশ্যই সম্মান করবে। জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার বলেছে বিদেশ থেকে যদি চিকিৎসক আনতে চায় সে সুযোগ রয়েছে। বিএনপি সে কথা চিন্তাও করবে না, পদক্ষেপও নেবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার যে শারীরিক অবস্থা, ওনাকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আপনার অনুমতি দিতে অসুবিধা কোথায়? আপনি তাকে বিদেশে চিকিৎসার সুযোগটি দিন। খালেদা জিয়া 3বার হাসপাতালে গেছে, এর আগে 2বার গেছেন, সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসছেন। মাননীয় স্পিকার, আমরা বলেছি বিদেশ থেকে যদি ডাক্তার আনতে হয় আনেন, চিকিৎসা করান, সেই লাইনে কোনোদিন হাঁটবে না, সেই কথা চিন্তাও করবে না, সেই দিকে একটা পদক্ষেপও নিবে না, শুধু বলবে বিদেশ পাঠাইতে। গাজীপুরে মেয়র জাহাঙ্গীর আলমকে অবশেষে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী জানান, অভিযোগ প্রমাণিত হলে হতে পারেন স্থায়ী বহিষ্কারও। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে।
মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে দেশজুড়ে ব্যাপক সমালোচিত হন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। এরপর দলীয় সিদ্ধান্তে বহিষ্কার হন আওয়ামী লীগের পদ থেকে। এরপর একে একে মেয়রের বিরুদ্ধে নানা জনবিরোধী অভিযোগ উঠে আসলে তদন্তে নামে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 3 সদস্যের কমিটি। আমাদের সিনিয়র সচিব অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে জমি দখল, জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নানা অভিযোগে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সচিবালয় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, অভিযোগ প্রমাণিত হলে চূড়ান্তভাবে পদ থেকেও বহিষ্কার হতে পারেন জাহাঙ্গীর আলম। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মন্ত্রণালয়ে দাখিল হয়েছে এবং সেগুলাকে পর্যালোচনার পরিপ্রেক্ষিতে তা তদন্তের জন্য গ্রহণ করা হয়েছে। তো সেই কারণে গাজীপুরের বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে মেয়রের শূন্য পদে জ্যেষ্ঠ প্যানেল মেয়রই ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন বলে জানান মন্ত্রী। যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করবেন না, বঙ্গবন্ধুর মহান ত্যাগের প্রতি আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা থাকবে না, তো সে তো বাংলাদেশকে স্বীকার করে। কোথাও অবৈধভাবে জায়গা দখল করা এবং জনগণের স্বার্থের পরিপন্থী কাজকর্ম করা, তো এই সমস্ত অভিযোগগুলা অনেকগুলো অভিযোগ আছে। মেয়রদের প্যানেল গঠন করা হয়েছে, তো যিনি নাকি জ্যেষ্ঠতার আলোকে 1 নম্বরে আছেন, তিনি মেয়র হিসেবে এখন দায়িত্ব পালন করবেন। গেল 19 নভেম্বর আওয়ামী লীগের বৈঠকে জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়। একই সাথে সিদ্ধান্ত হয় আইনি ব্যবস্থা নেওয়ারও। এর আগে 2018 সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করে জয়লাভ করেছিলেন জাহাঙ্গীর আলম। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে মেয়র জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর গঠন করা হয় 3 কাউন্সিলর সমন্বয়ে মেয়র প্যানেল, যাতে প্রথম নাম কিরণের। আদেশ প্রাপ্তির 3 দিনের মধ্যে সাময়িক বরখাস্ত মেয়র ক্রমানুসারে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্যদের নিকট স্বীয় দায়িত্ব হস্তান্তর করবেন। আজ শেষ হচ্ছে 3য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ সময় জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। বিভিন্ন জেলায় গ্রামের হাট বাজারে স্লোগান, মিছিল, পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান মেম্বার প্রার্থী ও তাদের সমর্থকরা। ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দুয়ারে। ইউপি নির্বাচনের প্রচারণা ও প্রস্তুতি নিয়ে বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আর মাত্র একদিন পরই 3য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট, যে কারণে শেষ সময়ে জমে উঠেছে পিরোজপুরের ইউপি নির্বাচনের প্রচারণা। নাম ও মার্কা পরিচিত করতে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। 3য় ধাপে 2 ইউনিয়নের চেয়ারম্যান পদে 11, সাধারণ সদস্য 64 এবং সংরক্ষিত নারী সদস্য 24 জন প্রার্থী এবার ভোটের মাঠে লড়ছেন। ঝিনাইদহের 2 উপজেলার 16 ইউনিয়ন পরিষদের নির্বাচনে অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এবারের নির্বাচনে 155 ভোট কেন্দ্রে 2,75,000 ভোটার তাদের ভোট দেবেন। শেষ সময়ের প্রচারণায় এজন্য কাকডাকা ভোট থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। আমি চশমা প্রতীক নিয়ে ইতিমধ্যেই নির্বাচনের মাঠে আছি। 4 নম্বর নামতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে যাচ্ছে। টোটাল ভোট যেন ভালো হয় সে ব্যাপারে আমরা আশাবাদী এবং এর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। ভোট কেন্দ্র সমূহে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, একই সাথে বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা মাঠে থাকবে। নোয়াখালীর সেনবাগ পৌরসভা ও 5 ইউনিয়নে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। এই নির্বাচনে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছে। দলীয়ভাবে বিএনপি নির্বাচনে না গেলেও আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এবার আওয়ামী লীগ। সুষ্ঠু, নিরপেক্ষ, সন্ত্রাসমুক্ত নির্বাচন চান ভোটার ও প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। আমরা মনে করো সচেতন লোক যারা, এরা চেষ্টা করুন ভালো লোকের নির্বাচিত করার জন্য। শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে
এটাই আমরা চাই, কামনা করি। সামান্যতম কোনো সমস্যার সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাচ্ছেন এবং সেটার জন্য আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। নারায়ণগঞ্জের নির্বাচনী প্রচারণার সময় বৃহস্পতিবার বিকেলে বাস্তুল এলাকায় দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলামের গণসংযোগে নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকরা হামলা চালায়। এতে পুলিশ সহ অন্তত 20 জন আহত হন, ভাঙচুর করা হয় 2টি গাড়ি। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে 5 জনকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে মন্ত্রী সংসদের বিরুদ্ধে ইসির আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এখন আর পরিস্থিতির খুব একটা উন্নতি করবে না বলে মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তবে সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক বলছেন, এই সিদ্ধান্তের ফলে অপরাধের মাত্রা কিছুটা হলেও কমবে। আর সরকার দলীয় সাংসদ বলছেন। দর্শক আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ বলয়ের প্রার্থীকে জয়ী করতে আইন তোয়াক্কা না করে মাঠে নামেন বেশ কয়েকজন সাংসদ। পাবনায় নিজের ছেলেকে জয়ী করতে ভোটারদের কাছে ভোট চাওয়ার অভিযোগ ওঠে স্থানীয় সাংসদ শামসুল হক টুকুর বিরুদ্ধে। প্রকাশ্য কিংবা গোপনে আচরণবিধি লঙ্ঘনের এমন অভিযোগের পাহাড় জমেছে নির্বাচন কমিশনে। বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সিসি বলেন, সব অভিযোগ তদন্ত করতে অনেক সময়ের প্রয়োজন, তবে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন। এক্ষেত্রে অভিযোগের মাত্রা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মামলা পর্যন্ত করা যায়, ফৌজদারি মামলা, সেটা আমরা আগে করেছি এবং এখনো তা করব। তবে নির্বাচন বিশ্লেষক বদিউল আলম মজুমদার বলছেন, নির্বাচনের মাঝে এমন সিদ্ধান্ত নেওয়া তা খুব একটা কাজে দিবে না। সমালোচনা করেন নির্বাচন কমিশনারদের দায়িত্ব জ্ঞান নিয়ে। এই কঠোর ব্যবস্থাটা নেওয়ার ব্যাপারেও অনেক দেরি হয়ে গেছে। প্রজ্ঞাপন জারি করে কি হবে, এবং মামলা করে ওই মামলা ঝুলতে থাকবে, কোনো ওই যে হিমাগারে পাঠিয়ে চলে যাবে। তো নির্বাচন কমিশন এইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত, এবং একই সাথে যাদেরকে সমর্থন করে, যাদের সমর্থনে এইসব হুমকি ধমকি, এইসব সহিংসতা, তাদের প্রার্থীরা বাতিল করতে পারত। তবে সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক মনে করেন, ইসির এমন সিদ্ধান্ত সাহসী, তবে তা কার্যকর করতে দরকার পুলিশের বিশেষ সহযোগিতা। আইনি পদক্ষেপ নেওয়া দরকার, পদক্ষেপ নিতে হবে, কারণ কেউ বাড়াবাড়ি করলে আইনি পদক্ষেপ নিতে হবে। কমবে এটা বলা যায় না, কিছুটা কমতে পারে, কারণ অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব সারা বাংলাদেশে সব জায়গায়, ঘরে বাইরে অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের। ইসির আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। এই ব্যাপারে তো আমি মনে করি যে তারা ভালো সিদ্ধান্ত সঠিক, এবং তারা ব্যবস্থাটা অনেক শুধু আমরা চাই। একজন আইন প্রণেতা সে যদি আইন লঙ্ঘন করে, তবে তো সেখানে আইনের কিন্তু মানুষের শ্রদ্ধা হয়ে যায়। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাজ্যের বহু ব্যবসায়ী। তারা বলছেন, যুক্তরাজ্য থেকেও দেশকে ভালোবেসে বিনিয়োগ করবেন তারা, তবে তার জন্য হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই বলেও মত দেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, দেশে বিনিয়োগের পরিবেশ ভালো করার পাশাপাশি আইনগত বাধা দূর করতে পারলেই আসবে বিদেশি বিনিয়োগ। যুক্তরাজ্যের লন্ডন থেকে ফিরে রিপোর্ট করেছেন সুলতান আহমেদ। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের পরম বন্ধু যুক্তরাজ্য। দেশটিতে বসবাসরত বাংলাদেশের সংখ্যাও প্রায় 10 লাখ। আর সেই সব মানুষের কাছে বাংলাদেশে বিনিয়োগের বার্তা পৌঁছে দিতে চলতি মাসেই বিনিয়োগ সম্মেলন করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, BSEC ও বিডা। লন্ডনে সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন এদেশে বিনিয়োগের। বাংলাদেশ ইজ এ চেঞ্জড কান্ট্রি। যুক্তরাজ্যের প্রবাসীরা জানান, নিজ দেশে বিনিয়োগ করতে উৎসাহী তারাও, তবে ব্যবসা শুরুর প্রক্রিয়া ও আমলাতান্ত্রিক জটিলতায় কিছুটা অনীহা রয়েছে বিনিয়োগে। সরকারের আন্তরিকতা থাকলে বড় অঙ্কের বিনিয়োগ আসতে পারে বলেও জানান তারা। এখন বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে, আমরা যোগাযোগ করছি অনেকের সাথে যে লন্ডন থেকে আমরা একটা অফারিং দিব। বাংলোরে যেভাবে ইন্ডিয়া যেভাবে সিলিকন ভ্যালি আছে, সেইটার মতো বাংলাদেশ হবে সিলিকন ভ্যালি। প্রবাসীদের পাশাপাশি যুক্তরাজ্যের স্থানীয় বিনিয়োগকারীরাও আগ্রহী বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে বিনিয়োগ করার প্রক্রিয়া নিয়ে জানতে বিনিয়োগ সম্মেলনে ছিল তাদের সরব উপস্থিতি। I suspect the next stage is to try and attract a higher
value added manufacturing. তবে বিশেষজ্ঞরা বলছেন এজন্য বিনিয়োগ সম্পর্কিত কিছু নীতিমালার পরিবর্তন প্রয়োজন। ব্যারিয়ারগুলি কিন্তু এখন গভর্নমেন্ট এখনো তারা নিজে থেকেই চেষ্টা করছে সেটাকে কিভাবে অ্যামেন্ড করা যায় বা কিভাবে ঠিক করা যায়। অ্যাট দি সেম টাইম তাদের কাছ থেকেও শুনতেছে যে তারা কি ধরনের ডিফিকাল্টিস ফেস করছে যেটাকে আরো ইজিয়ার করা যায়। পাশাপাশি বাংলাদেশকে ব্র্যান্ডিং করে এমন আয়োজন প্রতি বছর করার উপর জোর দিচ্ছেন প্রবাসীরা। বিশ্ববাসীর সামনে নতুন অর্থনৈতিক বিষয়ের নাম বাংলাদেশ। বাংলাদেশে বিনিয়োগের যে সম্ভাবনা তা যুক্তরাজ্যবাসীর কাছে তুলে ধরতেই লন্ডনে এমন আয়োজন সরকারি সংস্থাগুলো। আয়োজকরা আশা করছেন এর ফলে বাংলাদেশি প্রবাসী সহ যুক্তরাজ্যের বড় বিনিয়োগকারীরাও বিনিয়োগ করবে বাংলাদেশে। সুলতান আহমেদ, নিউজ 24, লন্ডন, যুক্তরাজ্য। নকশি কাঁথার ভাজে ভাজে লুকিয়ে আছে ওদের স্বপ্ন। রংবাহারি কাঁথায় শুয়ের গাঁথুনিতে আগামীর স্বপ্ন বুনছে বরিশালের সামাজিক প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশু ও তরুণীরা। সুবিধাবঞ্চিত এসব মেয়েকে দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে অবকাঠামোগত কিছু সমস্যার কারণে নতুন একটি পাকা স্থাপনার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। বরিশাল থেকে রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নানা কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন শিশু সহ ৩২ জন তরুণী বসবাস করছেন বরিশাল নগরের কালিজিরা সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে। তাদের ভরণ পোষণ সহ যাবতীয় খরচ বহন করছে সরকার। লেখাপড়ার পাশাপাশি নকশিকাঁথা, ব্লক বাটিক, পাটের কাজ, শোপিস ও ওয়ালমেট সহ বিভিন্ন ধরনের হাতের কাজ শিখছে তারা। ট্রেনিং করে ওদেরকে আমরা কর্মদক্ষ হিসেবে, মানব সন্তান হিসেবে গড়ে তুলছি, যাতে করে ওখান থেকে যখন বের হবে তখন যার কিছু করতে পারে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ৩ বছর ধরে সামাজিক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রয়েছেন বর্ষা আক্তার। লেখাপড়ার পাশাপাশি শিখছেন হাতের কাজ। তার মতো অন্যরাও হাতের কাজ শিখে উদ্যোক্তা হিসেবে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে। সেলাই কাজ আছে, পড়ালেখা আছে, ছোট ছোট মেয়েদের যারা আছে তাদেরকে আমাদেরকেও শেখাই। মানে আমরা এখানে বর্তমানে অনেক ভালো আছি। আমি চাই আরো আমার মতন আরো মেয়েরা হাতের কাজ শিখবো, আমার মতন করে তুলবো, মানে একটা দোকান দিতে চাই, এটাই আমার স্বপ্ন। তবে এই পুনর্বাসন কেন্দ্রে রয়েছে অবকাঠামোগত নানা সমস্যা। বর্ষায় টিনের চাল থেকে পানি পড়ে, খসে পড়েছে দেয়ালের পলেস্টার। অবকাঠামোগত সুবিধা বাড়াতে নতুন ভবনের দাবি জানিয়েছেন তারা। যে বোর্ডগুলো লাগানো হয়েছে ওখান থেকে এগুলোর ময়লাগুলো পড়ে, যদি আমাদের জন্য বহুতল ভবন নির্মাণ করে দেওয়া হয়। এই কেন্দ্রে মেয়েদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। আপনি দেখবেন যে ৩২টি উদ্যোক্তা তৈরি হবে। আমি বিশ্বাস করি তাদেরকে আমরা এই সমাজে একজন স্বনির্ভর মানুষ হিসেবে তৈরি করতে পারবো। প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে মেয়েদের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা রয়েছে বাজারে। তাদের তৈরি পণ্য বিক্রি করে জমা রাখা হচ্ছে মেয়েদের ব্যাংক হিসেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোর পৌর এলাকার হোটেল রেস্তোরাঁয় সরবরাহকৃত পানি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মারাত্মক ঝুঁকিপূর্ণ। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। সমীক্ষার ফলাফলে সরবরাহকৃত পানির নমুনায় অণুজীবের উপস্থিতি শনাক্ত হয়েছে। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গবেষক দলটি যশোর পৌর এলাকার ৩৫টি চায়ের দোকান, রাস্তার পাশের ফাস্টফুডের দোকান, সাধারণ রেস্তোরাঁ ও সজ্জিত রেস্তোরাঁর পানির নমুনা সংগ্রহ করে গুণগত মান যাচাই করে। গবেষণার ফলাফলে দেখা যায় বেশ কয়েকটি নমুনায় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে বেশি। এছাড়া রাস্তার পাশের ফাস্টফুডের ও ফুচকার দোকানগুলোতে সরবরাহ করা পানি জৈবিকভাবে সবচেয়ে বেশি দূষিত। পেটের পীড়ার জন্য যে জীবাণুগুলো দায়ী, এটা অনেক বেশি মাত্রায়, মানে আমাদের যে স্ট্যান্ডার্ড লিমিট আছে সেই লিমিটের চেয়ে অনেক বেশি মাত্রায় এর উপস্থিতি আমরা পেয়েছি এবং এটা আমরা ডিসিমিনেট করার চেষ্টা করেছি এবং মানুষকে সতর্ক হওয়ার কথা বলেছি। কিছু কোলিফর্ম ব্যাকটেরিয়া, যেটা আমরা ফিকাল কোলিফর্ম বলি, যেটা একটা থাকাটাও কিন্তু নিষেধ, সেই ফিকাল কোলিফর্মও তারা পেয়েছে। কাজে খাবারের পানি হিসেবে যে মানটা থাকা উচিত এই পানিগুলিতে সেই মানটা ছিল না। স্থানীয়দের অভিযোগ, হোটেল রেস্তোরাঁর পানি খাওয়ার পর পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ডায়রিয়া, আমাশা ইত্যাদি বিভিন্ন রকম পানিবাহিত রোগে আমরা আক্রান্ত হই। আমরা চাই যে এই বিশুদ্ধ পানির নিশ্চয়তা তৈরি হোক।
এই সমস্যার সমাধানে হোটেল রেস্তোরাঁয় ঢাকনাযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন পানির পাত্র রাখার পরামর্শ দিয়েছেন গবেষকরা। খুব সিম্পল প্রসেসে এটা কিন্তু আমরা এই জীবাণু থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। খুব সহজ, এটা খুব কঠিন না। সচেতনতা এবং গভর্নমেন্টের কিছু মনিটরিং এখানে লাগবে, তাহলে যদি হয় তাহলে যশোরবাসী এমনি ভালো থাকবে। গবেষণার প্রাপ্ত ফলাফল স্প্রিঙ্গার পাবলিকেশনের অ্যাপ্লাইড ওয়াটার সায়েন্স জার্নালে এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনামগঞ্জে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকা। জেলার 12টি উপজেলার 2021 শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের সুনামগঞ্জ সদরে এনে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এ কারণে হাওড়াঞ্চলের দুর্গম এলাকার শিক্ষার্থী সহ অভিভাবকরা পড়েছেন ভোগান্তিতে। তবে অপেক্ষাকৃত উন্নত যোগাযোগের উপজেলা দিরাই, ছাতক, জগন্নাথপুরে ভেন্যু করার কথাও জানালেন জেলা শিক্ষা অফিসার। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাওড়-বাওড়ের জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ, যেখানে এখনো জেলার অনেক উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয় পায়ে হেঁটে। 3টি উপজেলার জেলা সদরের সঙ্গে যাতায়াতের একমাত্র মাধ্যম মোটরসাইকেল। আর দীর্ঘ পথ পেরিয়ে এই যাতায়াত কখনো কখনো হয়ে ওঠে কষ্টসাধ্য। দুর্গম হাওড়া অঞ্চলের শিক্ষার্থীদের জেলা সদরে এনে টিকা দেবার আয়োজনে ভোগান্তিতে পড়েছেন শত শত শিক্ষার্থীরা। অনেকের সঙ্গে এসেছেন অভিভাবকরা। তারা বলছেন নিজ নিজ ইউনিয়ন ও উপজেলা সদরে এই ভ্যাকসিন প্রদান করা হলে সময়, শ্রম ও আর্থিক ভোগান্তিতে পড়তে হতো না তাদের। এখানে সুনামগঞ্জ সদর হাসপাতালে আসছি আমরা টিকা দেওয়ার জন্য। যদি ভালো হতো আমাদের প্রতিষ্ঠানে দিতে সবচেয়ে ভালো হতো। আমরা যদি স্কুলে অথবা উপজেলা পর্যায়ে যদি দেওয়া হতো তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হতো। আমি আমার ছোট বোনকে নিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য সুনামগঞ্জ সদর আসলাম, কিন্তু এইটা যদি আমাদের উপজেলার ভিতরে হইতো বা কলেজে হইতো তাহিরপুর, তাহলে খুবই ভালো হইতো। আর জেলা শিক্ষা অফিসার ভোগান্তির কথা স্বীকার করে শিক্ষার্থীদের মাঝে ফাইজারের এই টিকা কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন। তবে দিরাই, ছাতক, জগন্নাথপুর সহ কয়েকটি দুর্গম এলাকায় কেন্দ্র করা হবে বলেও জানান তিনি। ইউনিয়ন পরিষদে যে টিকা দিচ্ছে সেটা হচ্ছে মডার্না বা সিনোফার্মা, কিন্তু সেটা মানে এত সহনীয় যে কোনো তাপমাত্রা সহ কিন্তু সহ্য করতে হবে। কিন্তু ফাইজারের টিকাটা এসির মানে ছাড়া একটা নির্দিষ্ট তাপমাত্রা ছাড়া এটা বিকল হয়ে যায়। সুনামগঞ্জের 12 উপজেলার 13,000 এইচএসসি শিক্ষার্থীকে 25 নভেম্বরের ভেতরে প্রথম ডোজ ভ্যাকসিনের আওতায় আনা হবে। শান্তিগঞ্জে 472, বিশম্ভরপুরে 685, জামালগঞ্জে 664 ও তাহিরপুর উপজেলায় 872 জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাত্র 103 টাকা খরচে স্বপ্ন পূরণ হলো জয়পুরহাটের 19 তরুণ-তরুণীর। মেধার যোগ্যতার মূল্যায়নে কোনো রকম ঘুষ তদবির ছাড়াই পুলিশের চাকরি হয়েছে তাদের। হতদরিদ্র এই পরিবারগুলোর স্বপ্ন পূরণ হওয়ায় খুশিতে কেঁদে ফেললেন অনেকে। আর দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বলের আহ্বান পুলিশ সুপারের। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট জেলায় পুলিশের 19 জন কনস্টেবল নিয়োগে গেল 15 ও 16 নভেম্বর 760 জন চাকরি প্রার্থী প্রাথমিক পরীক্ষায় অংশ নেয়। এতে যাচাই বাছাইয়ের পর শারীরিক সক্ষমতা অর্জন করে 167 জন চাকরি প্রার্থী। গেল 17 নভেম্বর যাদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় 45 জন, আর 24 নভেম্বর বুধবার চূড়ান্ত পরীক্ষায় পাশ করে 24 জন, যাদের মধ্যে ওই দিনই নিয়োগ দেওয়া হয় 19 জনকে, আর অপেক্ষমান আছেন 5 জন। নিয়োগ পাওয়া তরুণ তরুণীদের অধিকাংশই হতদরিদ্র পরিবারের। তাদের কেউ দিনমজুরের সন্তান, কেউ ট্রাক চালকের, আবার কেউ এতিম। দারিদ্রতার নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অর্জন করা শিক্ষায় সরকারি চাকরি দুঃসাধ্য হলেও ঘুষ তদবির ছাড়াই পুলিশের চাকরি পাওয়ায় কষ্টের নানা অনুভূতি জানালেন তারা। ক্লাস 4 থাকতে আমার বাবা মারা গেছে। আমার মা কৃষি কাজ করে আমাকে লেখাপড়া শিখাইছে। আমার মা অন্যের বাসায় কাজ করে আমরা দুই ভাই বোন দুজনকে লেখাপড়া করানোর অনেক চেষ্টা করছে। চাকরি হবে আমি এটা আসলে কল্পনা করিনি কখনো। আমি 103 টাকাতে চাকরি পাবো সেটা আমি কল্পনা করতে পারিনি। আমি অনেক গরিব ঘরের সন্তান। কষ্টের জীবনে সন্তানদের চাকরি পাওয়ার খবরে আবেগ ধরে রাখতে পারেনি অভিভাবকরা, জানালেন কৃতজ্ঞতাও। অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাচ্ছি। আজকে যে চাকরিটার জন্য আমি সবাইকে ধন্যবাদ। পুলিশ ডিপার্টমেন্টে বিশ্বস্ততার সহিত যেন কাজ করে যেতে পারে।
শতভাগ স্বচ্ছতার মধ্যে মেধা যাচাইয়ের মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্রদের কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার কথা জানালেন জেলার এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। আমরা আশা করব আজকে যারা নিয়োগ পেয়েছে তারা বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা সহ সাধারণ মানুষের সেবা প্রদানে তারা ব্রত হবেন। স্বচ্ছতার সাথে সদ্য নিয়োগ পাওয়া পুলিশ সদস্যরা দেশের সেবায় মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পেয়ারা, আমড়া ও মালটার পর এবার আমলকি চাষে কয়েক বছর ধরে লাভবান হচ্ছেন পিরোজপুরের কৃষকরা। প্রতি বছর চাষ ও উৎপাদন বাড়ায় আমলকি চাষে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। প্রতি বছর গাছ থেকে পাইকাররা কিনে নিলেও এবছর দামে বনিবনা না হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। পিরোজপুর থেকে ইমন চৌধুরী তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণের জেলা পিরোজপুরে একসময় শুধুমাত্র ঔষধি ফল হিসেবে আমলকির গাছ লাগানো হলেও এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। অনাবাদি জমিতে আমলকি চাষ করে সফল হওয়া যায় সেটাই প্রমাণ করে দেখিয়েছে পিরোজপুর জেলার চাষিরা। আমলকি ফলের উৎপাদন ও দাম ভালো হওয়ায় কয়েক বছর ধরে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। তবে প্রতি বছর গাছ থেকে পাইকাররা কিনে নিলেও এবছর দামে বনাবনি না হয় বিপাকে রয়েছেন আমলকি চাষিরা। প্রতি বছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়কে আমলকি ফলের মৌসুম হিসেবে ধরা হলেও এখনো গাছ থেকে পাড়া হয়নি এই মিষ্টি ও সুস্বাদু ফলটি। এতে গাছেই নষ্ট ও ঝরে পড়ছে আমলকি, আর চিন্তায় পড়েছেন উৎপাদনকারীরা। প্রতি বছর আমি 30-35 হাজার টাকা বিক্রি করি, এবছর কোনো পাইকার পত্র পাই না, যার পরিপ্রেক্ষিতে আমার অনেক লস হয়ে যাইতেছে। ব্যবসায়ীরা দাম কম বলে, যে কারণে এখন তাদের সাথে বনিবনা হচ্ছে না, কিন্তু ফল নষ্ট হয়ে যাচ্ছে। তবে পিরোজপুরে ভিটামিন সি সংশ্লিষ্ট এই ফলের উৎপাদন বাড়ায় নতুন সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। এই অঞ্চলের মাটি এবং আবহাওয়া আমলকি চাষে উপযুক্ত এবং যার কারণে স্বাদেও আসলে অতুলনীয়, স্বাদটা আসলে বিষ্ট, খেতে সবাই পছন্দ করে। জেলায় এবছর 44 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে এবং উৎপাদন হয়েছে 458 মেট্রিক টন আমলকি। গত বছর করোনার মধ্যেও আমলকি বিক্রি করা হয়েছে কয়েক লাখ টাকার, তবে এবছর পাইকার আসছে না গ্রামে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও নিলামে উঠেছে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পর্যটন সুবিধায় আনা নামি দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। সম্প্রতি পঞ্চম নিলামে সর্বোচ্চ দর ওঠা 112টি গাড়ির মধ্যে নামি দামি ব্র্যান্ডের 10টি গাড়ি অল্প মূল্যে নিলাম কমিটি বিক্রির সুপারিশ করে অনুমোদন চেয়েছে কাস্টমস। তবে বিডাররা বলছেন নিয়ম নীতি না মেনে নিলামে উঠায় দর পায়নি কোটি টাকার গাড়ি। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। মিথ্যা ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে পর্যটন সুবিধায় আনা বিশ্বখ্যাত ল্যান্ড রোভার ব্র্যান্ডের এক একটি গাড়ির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় 4 কোটি টাকা। এমনকি 4-5 বছর আগেও এসব গাড়ির দর উঠেছিল কোটি টাকার বেশি। নানা জটিলতায় বিক্রি করতে না পারা এসব গাড়ি এখন নিলামে কাস্টমস তুললেও দর পাচ্ছে 12 লাখ থেকে 80 লাখ টাকার মধ্যে। তবে সম্প্রতি নিলাম হওয়া 112টি গাড়ির মধ্যে 10টি গাড়ি সর্বোচ্চ দর ধরে বিক্রি করার অনুমোদন চেয়েছে কাস্টমস। নিলামের যে স্থায়ী আদেশ অনুযায়ী অনুমোদনযোগ্য প্রাথমিক পর্যালোচনায় 10টা গাড়ি আমরা সিলেক্ট করেছি। এই মুহূর্তে আমাদের এই 112টার ভিতরে 10টাকে আমরা অনুমোদনযোগ্য মনে করে আমরা এটা আসলে সুপারিশ করে বোর্ডে পাঠাচ্ছি। ল্যান্ড রোভারের চেয়ে কম দামি BMW গাড়ির দর উঠেছে সবচেয়ে বেশি। শীর্ষ দর পাওয়া 4টি গাড়ি BMW ব্র্যান্ডের। বিডাররা বলছেন নিয়ম নীতি না মানার কারণে ঘোষিত নিলামে দর পেয়েছে অনেক কম। আমি পে অর্ডার দেব, গাড়ি তুলে নিয়ে যাব, মিনিস্ট্রির অনুমতি আনতে আমার যদি 6 মাস লাগে তো আমার পুঁজিটা আটকে যাচ্ছে না। আজকে 20 বছরের পুরাতন গাড়ি, 15 বছরের পুরাতন গাড়ি, এটার আপনি নিজে তো বুঝতে পারতেছেন, যারা ব্যবহার করবে বা ব্যবসার জন্য নেবে একটা তো মার্জিন নিয়েই তো ব্যবসাটা করবে। আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে এবারের নিলামে আরো বেশি সাড়া পাবে তারা। তো এবার ওনারা যখন দেখবে যে না খুব পজিটিভলি খুব দ্রুতই আমরা আইস বিডারদেরকে 10 জন দেই বা 20 জন দেই, তারা যখন খুব দ্রুত এই গাড়িগুলো পেয়ে যাবেন, আমার ধারণা পরের নিলামে আমরা আরো অনেক ভালো রেসপন্স পাবো। আমরা মূলত ওই ব্যাপারটা নিয়ে আশাবাদী। তবে গাড়িগুলো দামি হলেও বর্তমান বাজার মূল্যে এসব গাড়ির চাহিদা অনেক কম। তাও আবার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকায় গাড়ির মান নিয়েও শঙ্কায় রয়েছে নিলামদাতা কিংবা বিডাররা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক। ভারতের মুম্বাইয়ের ভয়াবহ সন্ত্রাসী হামলার 13 বছর আজ। 2008 সালের 26শে নভেম্বর পাকিস্তানের জঙ্গিদের নারকীয় তাণ্ডবে
রক্তে ভিজেছিল বাণিজ্য নগরী মুম্বাই। সেই হামলায় প্রাণ যায় 164 জনের, আহত হন আরও 3 শতাধিক মানুষ। 26/11 নামে পরিচিত ওই হামলায় সেদিন গোটা বিশ্ব কেঁপে উঠেছিল। আসমা তুলির ডেস্ক রিপোর্ট। 26 নভেম্বর 2008 পাকিস্তান থেকে আরব সাগর পেরিয়ে ভারতের মুম্বাইতে হাজির হয়েছিল 10 জঙ্গি। কেউ কিছু বোঝার আগেই তারা ছড়িয়ে পড়েছিল এই বাণিজ্য নগরী লিওপোল্ড ক্যাফে, নরিম্যান হাউস, তাজ হোটেল, ছত্রপতি শিবাজি বাস টার্মিনাল, ট্রাইডেন্ট হোটেল, কামা হাসপাতাল সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। এরপরেই শুরু হয়েছিল নির্বিচারে গুলিবর্ষণ। 4 দিন ধরে মুম্বাই জুড়ে 10 জঙ্গির সেই হামলা বদলে দিয়েছিল নিরাপত্তার সামগ্রিক ধারণাই, যার বলি হয়েছিলেন মোট 164 জন নিরপরাধ মানুষ, যেখানে 30 জন বিদেশি নাগরিকও ছিলেন। এছাড়াও আহত হন আরও 308 জন। 26 নভেম্বর শুরু হওয়া সেই নারকীয় হামলা থেকে 28 নভেম্বর সকালে মুম্বাইকে মুক্ত ঘোষণা করেন নিরাপত্তারক্ষীরা। তবে তখনও তাজ হোটেলে নিধন যজ্ঞ চালাচ্ছিল জঙ্গিরা। তাই তাজ হোটেলকে জঙ্গিমুক্ত করতে 29 নভেম্বর অপারেশন ব্ল্যাক টর্নেডো অভিযান চালায় ভারতীয় এনএসজি কমান্ডোরা। এতে বাকি জঙ্গিরা নিহত হলেও ভারতীয় নিরাপত্তা রক্ষীদের অসীম সাহসিকতায় আটক করা হয় আজমল কাসফকে। পরে তদন্তে জানা যায় পাকিস্তান থেকে এই হামলার ষড়যন্ত্র করেছিল জঙ্গি সংগঠন লস্করে তায়বা। তার কাছ থেকেই জানা যায় হামলার খুঁটিনাটি সব। প্রথমে অস্বীকার করলেও পরে কাসব পাকিস্তানের নাগরিক বলে জানায় ইসলামাবাদ। এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে আরও নিন্দিত হয় জঙ্গিবাদ। 9/11-এর পর 26/11-র এই হামলা শুধু ভারত নয়, সারা পৃথিবী জুড়ে নিরাপত্তা ব্যবস্থার কাঠামো বদলে দিয়েছিল। তারপর থেকেই সন্ত্রাস দমন যে কোনো গুরুত্বপূর্ণ শহরের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম অঙ্গ হয়ে ওঠে। মুম্বাই হামলার পর পৃথিবীর অধিকাংশ দেশই লস্করে তায়বাকে বেআইনি ঘোষণা করে। আসমা তুলি, নিউজ 24। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। এরই মধ্যে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে বাংলাদেশ রয়েছে ব্যাকফুটে। তারপরও দলে অভিজ্ঞ ক্রিকেটারদের অভাব, নতুনের কেতন উড়ানোর আভাস দিয়ে সম্ভাবনা রয়েছে স্কোয়াডে অনভিজ্ঞদের অভিষেকের। অধিনায়ক মামুনুল চিন্তিত, তবে আশাহত নন মাঠের খেলায় পাকিস্তানের বিপক্ষে লড়াই করবার আগে। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। ব্যর্থ বাংলাদেশ মাঠের লড়াইতে ব্যর্থ বাংলাদেশ ধুঁকছে মাঠের বাইরের কর্মপরিকল্পনায়। সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হবার পথ বাতলে বেরোনোর মমিনুল বাহিনীর সামনে আরও একবার একটা বড় চ্যালেঞ্জ এই চট্টগ্রাম টেস্ট। ক্রিকেটের এই সংস্করণ যেখানে বরাবরই বাংলাদেশ কেবল ব্যর্থই নয়, বড্ড অপরিপক্ক, বড্ড ছেলে মানুষ বড়দের ঘরনার এই মর্যাদার মঞ্চে। সেখানে মাঠে লড়াইয়ের আগে বারবার ঘুরে ফিরে প্রশ্ন এলো স্কোয়াড নিয়ে, যাদের নিয়ে সামলাতে হবে এবারের নতুনের কেতন ওড়ানোর স্লোগান দেয়া বাংলাদেশকে। জুনিয়রদের জন্য একটু ভালো সুযোগ, সেই সাথে আমরা যারা আমি মুশফিক ভাই তাদের একটু এক্সট্রা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, যারা জুনিয়র যারা তাদেরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারবে। দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে এক মুশফিক ছাড়া আর কেউ নেই। তামিম সাকিব ইনজুরিতে মাহমুদুল্লাহ নিয়েছেন অবসর, আর অভিজ্ঞতার বিষয়টি নিয়েই মমিনুল একটু চিন্তিত। তাই আমার টিমে সবচেয়ে যে ইম্পর্টেন্ট রোল সাকিব ভাই, তামিম ভাই আপনারা জানেন, তামিম ভাই উপর দিকে স্টার্টটা ভালো করলে আমাদের নিজের জন্য খুবই ভালো হয়। হয়তো সাকিব ভাই 1:2 প্লেয়ার, তো আমার কাছে মনে হয় 4টা প্লেয়ার নাই অলমোস্ট। তো এই সাথে চিন্তা করলে অবশ্যই এটা আমার জন্য আমার ক্যাপ্টেন হিসেবে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটু চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। তবে লড়াইটা যে মাঠের, তাই মাঠেই সেটার জবাব দিতে চান বাংলার কাপ্তান। আপনি যখন টেস্ট খেলবেন আপনার দূরদর্শী চিন্তা করতে হবে, প্রথম থেকে চিন্তা না করবেন, আস্তে আস্তে ওই জিনিসটা নিয়ে এগোতে হবে। তো আমরা ওইভাবে আস্তে আস্তে জিনিসটা আগাচ্ছি। তামিমুর রহমান, নিউজ 24। দর্শক, নিউজ 24 সকালের সংবাদ এ পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।